এদিকে ২৬শে মার্চ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গণমাধ্যম। তাহলে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা? এই ইস্যুতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ দিচ্ছেন। বলা হয়েছে যে সারা বাংলাদেশে শুধু ঢাকা নয়, একটি বড় ধরনের রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করবে আওয়ামী লীগ। এটি থেকে বোঝা যায় দলটি নিজেকে কেবল একটি সাধারণ রাজনৈতিক শক্তি হিসেবে নয়, বরং দেশের ইতিহাস ও রাষ্ট্র গঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি সংগঠন হিসেবে তুলে ধরতে চাইছে। যদি বেইমানি না করে তাহলে সর্বোচ্চ ৩ মাস, আর বেইমানি করলে টাইনা টুনে ১ বছর। কিন্তু সেই বেইমানির জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে এই সরকারকে, এই বিএনপিকে। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভাসমান কোনো কচুরিপানা না। বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করে নাই, বরং আওয়ামী লীগের বাংলাদেশকে তৈরি করছে, বাংলাদেশের জন্মদাতা। বর্তমান সরকারকে বুঝতে হবে, যদি আপনারা দ্রুত মানুষের জীবনে স্বস্তি না ফেরাতে পারেন, তবে জনগণের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। বাঙালি জাতি ধৈর্যের চরম পরীক্ষা দিতে জানে, কিন্তু পেট যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা বিচার করতে ভুল করে না। আজকে আমাদেরকে সেই জন্য স্থানীয় যত নির্বাচন হবে, প্রত্যেক নির্বাচন আমরা অংশগ্রহণ করব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করে দিয়েছি, তার মাধ্যমে সমস্ত নির্বাচন প্রত্যেকটা বারে, এবং আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেখানে আছে প্রত্যেকটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সবাইকে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে যোগাযোগও বাড়াচ্ছে দলটি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ঢাকায় জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, তবে সেই বৈঠকে কারা কি উপস্থিত ছিলেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই কথাগুলো নাই বা বলি। বন্ধুরা, এই সরকার গঠনের ঠিক শেষ দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকে আমি আপনাদের বলছিলাম যদি বেইমানি না করে তাহলে সর্বোচ্চ ৩ মাস, আর বেইমানি করলে টাইনা টুনে ১ বছর। কিন্তু সেই বেইমানির জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে এই সরকারকে, এই বিএনপিকে। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভাসমান কোনো কচুরিপানা না। বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করে নাই, বরং আওয়ামী লীগ বাংলাদেশকে তৈরি করছে, বাংলাদেশের জন্মদাতা। ঈদের আগের দিন দিল্লিতে বৈঠক, অনেক কথা বলা যাবে না। সম্ভবত বিএনপির মহাসচিব, একজন সিনিয়র নেতা, এরপরে আবার মন্ত্রণালয় একটা ভালোই ভারবক্তওয়ালা একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সরকারের প্ল্যান নাই। আর এর মধ্যে তার কানের নিচে এবং উপরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো না জানলেও চলবে। এটা যে তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা না, এটা সরকারের কথা না, সে বিষয়ে পাবেন ২-১ দিনের মধ্যেই বার্তা, সেগুলো পেয়ে যাবেন অনেক কিছুই। তবে এরই মধ্যে জনাব মিস্টার স্পিকার সাহেব, তিনি যে কথাটি বলেছেন, মাননীয় স্পিকার, যে এই তথাকথিত গণভোট এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী, সংবিধানকে উপেক্ষা করেছে, এটা বেআইনি, এটার কোনো ভিত্তি নাই। সুন্দর একটা কথা বলেছেন। কেন বলেছেন এটা সময় বলে দিবে। এবার সে আওয়ামী লীগের আমার তৃণমূলের ভাই যারা রয়েছেন, সহযোদ্ধা ভাই যারা রয়েছেন, কোন দেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই দিবে বা আওয়ামী লীগকে চেয়ারে বসাই দিবে এই চিন্তা কখনো করা যাবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছে, তারা নির্বাচনের আগে জামাতকে যাতে ভোট না দেয়, যেন বিএনপিকে ভোট দেয়, যেন আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখবে। সুতরাং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হইলে বাংলাদেশ সৃষ্টি প্রায় ২০ বছর আগে জন্ম নেওয়া আওয়ামী লীগ, অর্থাৎ যাদের নেতৃত্বে বাংলাদেশ জন্ম হয়েছে, তাদেরকে দূরে রেখে তো আপনি গণতন্ত্রের কথা উড়াইলে হবে না। এটা গণতন্ত্র না। তাদেরকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে দিতে হবে, শান্তিপূর্ণভাবে মিথ্যা মামলাগুলো সুন্দরভাবে ফালাই দিতে হবে। অন্য মামলা তারা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমি মামলা মোকাবেলা করবো, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী মামলা মোকাবেলা করবো, আপনি আমাদের যাদের মামলা আছে আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবো, গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করবো, আওয়ামী লীগ রাজনীতি করবে, সেটাই, এটা আইন। কেউ বসাই দেবে, কার উপর ভর করে বসবে, কেউ এইটা সেটা করে দেবে, এইভাবে তো আওয়ামী লীগ চলে। এটা শুনতে হবে কেমন অস্বস্তি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, জুলাই জঙ্গির স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদেরকে রাস্তায় নামাই দেওয়া হয়েছিল। তারা শাহবাগে তারা ৫-৬ জন মিললে পুরো রাস্তা বন্ধ করে দিছিল, মনে আছে আপনাদেরকে। তারা যমুনার সামনে গেল, তাদের সরকারি খাবার দাবারের ব্যবস্থা করেছিল ডেভিল ইনুজ। আর সেই জিনিসটা তারা আবার বিশ্ব মিডিয়া সহ বিশ্ব অন্যান্য যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে বুঝাইলো
যে বাংলাদেশ তো পুরো একেবারে ব্লকেট, এসে দেখে যান ঢাকার অবস্থা খুবই খারাপ, তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়। এই জিনিসটা দেখাইয়া তিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করলেন, সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন। আজকে ঈদের দ্বিতীয় দিন গেছে, শত্রুদের চিন্তার সম্পূর্ণ বাইরে ছিল যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি সহ এখানে এত বড় একটা মিছিল করবেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে। আমাদের এই মুক্তির আন্দোলনগুলো করতে হবে। এই নিষেধাজ্ঞা যতদিন পর্যন্ত না উঠবে, যত সময় পর্যন্ত না উঠবে, তত সময় পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। মনে রাখবে, আমাদের কোনো নেতা, আমি এই নেতৃবৃন্দের পরবর্তী সময় যারা আমাদের দলীয় নেতা আছেন সিনিয়র, হ্যাঁ নিয়ে আমি কালকে একখান কথা বলবো, কারণ পাঞ্জাবি টাইনের সেরারও অনেক কথা হয়েছে, মানে অনেক বিষয় আছে, এটা আপনাদেরকে জানাই দেবো কালকে ইনশাল্লাহ। কিন্তু নেত্রী কোন নির্দেশনা দেয়, তৃণমূলের ভাইরা রাজপথে যারা রয়েছেন, সেই নেত্রী সরাসরি নেত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের রাজপথ কাফায় তুলতে হবে। যে কোনো ভাবে হোক না কেন রাজপথ দখলে রাখতে হবে। সেই আন্দোলন সংগ্রাম চূড়ান্ত হয়ে করতে হবে, যত সময় পর্যন্ত এটা না উঠবে। আশ্বাস অনেক পাইছি, এরই মধ্যে তাদেরকে ওই সরকারকে যে সময়টা দেওয়া হয়েছিল, এই সময়টা এখন নতুন করে আবার সময় চাইলে এটা তো হইতে পারে না। বিএনপির মধ্যে যে এই নেমু খারাপ মুনাফেক আছে, জামাতের একটা ছায়া আছে, স্বাধীনতা বিরোধী রাজাকার আছে, এটা তো আমরা খুব ভালো করে জানি, দেশবাসী জানে। সুতরাং বিএনপি আমাদের প্রতিপক্ষ, আর এই ব্যতীত যারা আছে জঙ্গি, স্বাধীনতা বিরোধী, আমরা মনে করি আমাদের মতো করে যারা বাংলাদেশ ৭১ মুক্তিযুদ্ধকে ধারণ করে তাদের সবারই শত্রু। আর শত্রুদের বিষয় আলাদা হিসেব কিতাব, প্রতিপক্ষের সাথে আলাদা হিসেব কিতাব। তারা যদি এই সরকার যদি শান্তিপূর্ণভাবে ৫ বছর ওই করতে চায়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উপায়ে তাদের যেতে হবে, আইন এবং সংবিধান অনুযায়ী যেতে হবে। আর এর বাইরে না গেলে আমাদের অধিকার, আমাদের আইনি অধিকার কিভাবে আদায় করে নিতে হয়, এগুলো আওয়ামী লীগের শেখানোর দরকার নেই, আমাকে শেখানো লাগবে না। আর সেই কারণেই সেই অধিকার আদায়ের লক্ষ্যে নেত্রী নির্দেশ দেওয়া মাত্রই বা যে কর্মসূচিগুলো নেত্রী দিবেন, নেত্রী বক্তব্য অনুযায়ী নেত্রীর মারফত দেয়, সেই কর্মসূচিগুলো আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সফল করতে হবে প্রতিটি কর্মসূচি। বাইরে আমার এর বাইরে কোনো XYZ হবে না, কোনো ভাই লীগ, আত্মীয় লীগে আমরা যাব না। আমরা শুধু নেত্রী শেখের বেটি কখন কে নির্দেশনা দেয় সেভাবে কিন্তু কাজ করতে হবে, সংগ্রাম কিন্তু অব্যাহত রাখতে হবে। রাজপথ সর্বোত্তভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসছে খুব শীঘ্রই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা ভেবেছিলাম দেশটাকে শান্তি ফিরে আসবে, আমরা শান্তি এনেছিলাম, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছিলাম, জঙ্গিদের দমন করেছিলাম, জঙ্গিদের দমন করে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছি। আজকে জঙ্গিদের ছেড়ে দিয়েছে আমাদের সকল নেতা কর্মী, আজকে কারাবন্দী। এখানে আমাদের স্পষ্ট কথা এবং যুবলীগের পক্ষ থেকে এই দাবি তুলতে হবে যে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে। বাংলাদেশ যে সংবিধান স্বাধীনতার পর সেই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, সেই সংবিধানকে সমুন্নত রাখতে হবে। মুক্তিযোদ্ধাদের অবমাননা করা চলবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা চলবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস জনগণকে জানতে দিতে হবে। আজকে আমাদের সকলেরই সামনে দায়িত্ব, যারা আমাদের আইনজীবীরা যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন, তারা সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন জায়গায় বাড়ির ইলেকশন যখন প্রায় জিতে আসি, তখন একটা গোলমাল বাঁধানো হয়। মানুষের সমর্থন আমাদের উপর আছে। আজকে আমাদেরকে সেই জন্য স্থানীয় যত নির্বাচন হবে, প্রত্যেক নির্বাচন আমরা অংশগ্রহণ করব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করে দিয়েছি, তার মাধ্যমে সমস্ত নির্বাচন প্রত্যেকটা বারে, এবং আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা যেখানে আছে প্রত্যেকটা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে সবাইকে নির্বাচন করার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমাদের ন্যাশনাল ইলেকশন করতে দেয়নি, অথচ যেটা সার্ভেতে এসেছিল 53% ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছে, মাত্র 24% হলো বিএনপি, 11% জামাত। সেইখানে আমাদেরকে ইলেকশন করতে দিল না। যাক, এখানে আমরা যেখানে যে ইলেকশনটা আসবে আমরা সেটা অবশ্যই করব এবং সেইভাবে মানুষকে তৈরি করতে হবে। আমাদের যে উন্নয়নের সমস্ত কাজ, এই কাজ লিফলেট করে, প্যাম্পলেট করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, বারবার বলতে হবে আমি উন্নয়ন করে গেছি, আমি ব্রিজ বানিয়েছি, তো পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ওই বাউফল, আমি যে ব্রিজগুলি করেছি, আজকে কয়েকদিনের মধ্যে একটা উদ্বোধন হবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমরা করেছি, সেটাও কাজ পরীক্ষিতভাবে দেওয়া হচ্ছে, সে বিদ্যুৎও আজকে মানুষ পাবে। শ্রীকাইলে যে আমরা কূপ অনুসন্ধান করে, কূপ খনন করে গ্যাস উত্তোলন করার সমস্ত পাইপলাইন তৈরি করার পরে সেই গ্যাস আজকে চলে আসছে। আওয়ামী লীগই তো করেছে, আর কে করেছে? আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্যই কাজ করেছে। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন দিশাহারা, এই রোজার সময় মানুষ ভালোভাবে একটু ইফতারও করতে পারে না, সেরি খেতে পারে না। ব্যবসায়ীদের উপর মামলা, কাজে এই ব্যবসায়ীদের উপর মামলা প্রত্যাহার করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে এবং মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। আজকে যে শিশুরা পিতৃস্নেহ বঞ্চিত, মাতৃস্নেহ বঞ্চিত, শিশুদের মনের উপরে যে প্রচণ্ড চাপ পড়ছে, এর থেকে শিশুদের মুক্ত করতে হবে। তাদের পিতা মাতা যাদেরকে গ্রেপ্তার করছে, ছোট শিশু তাকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছে, কাজে এদের সকলকে মুক্তি দিতে হবে এবং এর জন্য প্রয়োজনে আমাদের আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে হবে। একটা নির্বাচন নামে যেটা প্রহসন, এই প্রহসন অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন, এরা আসছে লুটপাট করে খেতে, কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং এই তরুণ সমাজ, যুবলীগকে এগিয়ে আসতে হবে।
আর তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আজকে নিবেদিত প্রাণ মাঠে ঝুঁকি নিয়ে কাজ করছে তাদের দিয়ে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। আমি এইটুকুই বলে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। খোদা হাফেজ। 2024 সালের 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছিল। দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতা হয় কারাবন্দী, না হয় আত্মগোপনে, অথবা দেশের বাইরে চলে যান। 2025 সালের 10 মে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী তৃণমূল কাঠামো থাকায় দল হিসেবে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। কিন্তু দলটির বড় ভোট ব্যাংক নিশ্চিত করতে বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। দলীয় সূত্র এবং একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের পুনর্গঠনের একটি 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম স্তরে আছে দলের নেতাকর্মীদের দেশে ফেরানো। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নেই তাদের প্রায় সবাইকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া। এটাকে স্থানীয় রাজনীতিতে এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনের প্রভাব বজায় রাখারও সিদ্ধান্ত হয়েছে। পেশাজীবী সংগঠনের নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা কম তীব্র, তাই এটাকে সহজ মনে করছেন নেতারা। সবশেষ দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইনি লড়াই। দলটির কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে বলে দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। কলকাতার একাধিক সূত্রে জানা গেছে, কলকাতার প্রান্তে দ্রুত বাড়তে থাকা পরিকল্পিত উপশহর নিউ টাউন 2024 সালের 5 আগস্টের পর এক ধরনের মিনি ঢাকাতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ নেতাদের একটা বিরাট অংশ ওই এলাকায় থাকতেন। কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড কোর্টে কিংবা পার্কের বেঞ্চে বসে অনেক সময় ভিডিও কলে এই নেতারা প্রতিদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন। সূত্রগুলো বলছে, গত 1 মাসে কলকাতা নিউ টাউনের এই আড্ডা কমে গেছে, কারণ দলটির নেতাদের অনেকেই বাংলাদেশে ফিরেছেন। ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছেন, কোথাও কোথাও অবস্থানও নিয়েছেন। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মনে করেন, সরকার ও প্রশাসনের উপর মহল থেকে সবুজ সংকেত পেলে ইতিবাচক ধারা রাজনীতিতে ফিরবেন তারা। এর মধ্যে কলকাতায় থাকা নেতাদের একটি দল দিল্লিতে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। তারপরে ওই দলটি বাংলাদেশে ফিরবে। দলটির সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি বড় কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। দলের শীর্ষ নেতাদের সাথে একটি বৈঠকে শেখ হাসিনা দল পুনর্গঠনেরও কথা বলেছেন। সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো শীর্ষ পর্যায় থেকে কাদের বাদ দেওয়া হবে। দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেই অনেক প্রভাবশালী নেতাকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। শেখ হাসিনা বর্তমানে দেশীয় অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে, যারা 5 আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজাতে চাইছে। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ত্যাগী, আদর্শবান এবং মাঠ পর্যায়ের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে পুনর্গঠনের এই প্রক্রিয়ায়। দর্শক, আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। ওই সম্মেলনে 81 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছিল। এই কমিটির সভাপতি মণ্ডলীতে ছিলেন 19 জন নেতা। সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সরকার পতনের পর মারা যান। কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং কামরুল ইসলাম কারাগারে। এছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার হলেও গত বছর আগস্টে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামিনে মুক্তি পান। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে আছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। দলটির একাধিক সূত্রে জানা গেছে, 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে বিদেশে আছেন প্রায় 35 থেকে 40 জন, কারাগারে আছেন প্রায় 15 থেকে 20 জন এবং দেশে আত্মগোপনে আছেন বাকিরা। মাত্র হাতে গোনা কয়েকজন প্রকাশ্যে রয়েছেন, তাদের কারণে অকারণে বাড়িতে হামলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা দাগে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা এই 4 দেশে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ভারতে ছিলেন 765 জন, আবার কিছু নেতা আছেন অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির যে কোনো পরিবর্তনের জন্য কাউন্সিল বা জাতীয় সম্মেলনের প্রয়োজন হয়, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে কাউন্সিল ডাকা সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে অ্যাডহক কমিটি বা জরুরি আহ্বায়ক কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে শেখ হাসিনা নিজেই এই কমিটির সভাপতি থাকবেন, যদিও অন্তর্বর্তী সরকার আমলে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কথা শোনা গিয়েছিল। তবে দেশে ও দেশের বাইরে থেকে করা ওই চেষ্টা ভেস্তে গেছে। দলটির সাধারণ সম্পাদক পদে কে আসবেন সেটা নিয়ে এখন বেশ আলোচনায় চলছে। ওবায়দুল কাদেরের ভবিষ্যৎ নিয়ে দলের মধ্যে প্রশ্ন আছে, এমনকি শেখ হাসিনা নিজেই এখনো পর্যন্ত ওবায়দুল কাদেরকে ডেকে পাঠাননি। হাসান মাহমুদ, খালেদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলম হানিফের মতো নেতারা এখনো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেনি। দল পুনর্গঠনের ক্ষেত্রে বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পুনর্গঠন তালিকা, যেখানে বাদ দেওয়া হয়েছে দলের শীর্ষ অনেক নেতাকে। দলটি যেসব নেতা ইউরোপ, আমেরিকা বা কানাডাতে আছেন তাদের কপাল যে পুড়ছে এটি নিশ্চিত হওয়া গেছে। দলের নেতাকর্মীরা মনে করেন 5 আগস্টের পর যারা ইউরোপ, আমেরিকা ও কানাডাতে আছেন তাদের প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আছে। এসব নেতাদের অনেকেই গত 1.5 বছরে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও সফল হননি। যে নেতারা দেশে আছেন এবং গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বাদশ সংসদের অনেক এমপিকে বাদ দেওয়া হতে পারে। এসব এমপির একটি বড় অংশ এখন দেশে নেই। যারা আছেন তাদের মধ্যে অনেকে পরিচয় গোপন করে আছেন, কিন্তু এই সংসদ সদস্যদের মধ্যে যারা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য পরিচিত ছিলেন এবং যাদের বিরুদ্ধে দমনপীড়ন ও দুর্নীতির অভিযোগ নেই তাদের দায়িত্ব দেয়া হতে পারে। শেখ হাসিনা বর্তমানে দেশে অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে যারা 5 আগস্টের পর থেকে হামলা মামলার সামনে সংগঠনের হাল ধরে রেখেছেন, তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। এই প্রক্রিয়ায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদেরই দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্র বলছে প্রতিটি জেলায় একটি করে অ্যাডহক কমিটি গঠন করার পরিকল্পনা আছে। এই কমিটি সংশ্লিষ্ট জেলায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেবে এবং দলের সংগঠন পুনরায় দাঁড় করানোর কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচনকে আওয়ামী লীগ এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছে। আওয়ামী লীগের কৌশল হলো নিষেধাজ্ঞা থাকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের সমর্থকদের দাঁড় করানো, নিষেধাজ্ঞা উঠে গেলে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে অংশ নেওয়া। দল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছে দলটি। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এক্ষেত্রে 3টি লবিস্ট গ্রুপের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে দলটি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে দল পুনর্গঠনের এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর প্রচেষ্টা। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সংকট, সামরিক শাসন এবং দমন পীড়নের মুখে পড়েও দলটি টিকে থেকেছে এবং পুনরায় সংগঠিত হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিকেও সেই ধারাবাহিকতায় অংশ হিসেবে দেখছেন অনেকে। দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা যারা ভারত থেকে ফিরে এসেছেন তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন দীর্ঘদিন ধরে উপেক্ষিত ও বঞ্চিত কর্মীদের সামনে আসার সুযোগ তৈরি হবে এই পুনর্গঠনের মাধ্যমে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে অনেক বিশ্লেষক 1976 সালের পরের আওয়ামী লীগের রেফারেন্স টেনে এনেছিলেন, কিন্তু 1/11-এর তিক্ত অভিজ্ঞতা থাকায় কোনো নেতাই সংস্কারবাদী আওয়ামী লীগে সাড়া দেয়নি। এখন দলের ভিতরে নতুন নেতৃত্ব তৈরির বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করছেন দলটি নেতারা। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।